নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আমাদের আজকের গল্প রাত্রির রক্তপিপাসু। বৃষ্টির রাতটা যেন কেবলই শোক বার্তা নিয়ে আসে। দিগন্ত জুড়ে মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, আর তার আলোয় ভেসে ওঠে পুরনো দিনের গ্রাম কালীতলা। এই গ্রামটি কত শত বছরের পুরনো তার সঠিক হিসেব কল্পনাতীত। এখানে মাটির বাড়িগুলো যেন গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মৃত্যুর চিহ্নময়। চারপাশে বড় বড় গাছের শেকড় মাটির গভীরে প্রবেশ করেছে, তাদের দীর্ঘ শিকড়ে যেন এক অজানা রহস্য লুকিয়ে আছে। গ্রামের মানুষরা এই স্থানকে মৃত্যুর কূপ বলে ডাকে, যেখানে শকুনেরা দিনের আলোতে ঘোরে। সেদিনের রাতটা ভয়ঙ্কর ছিল। গ্রামের পুরোহিত হরানাথ চক্রবর্তী অনেক দিন ধরেই পুজোর আয়োজন করে আসছিলেন। তার ধারণা ছিল গ্রামটির ওপর কোনো অশুভ শক্তির ছায়া আছে, যা ধীরে ধীরে সবাইকে গ্রাস করছে। শেষ কিছুদিন ধরে গ্রামে একের পর এক মৃত্যু ঘটছে। কিন্তু মজার বিষয় হল, প্রতিটি মৃতদেহের অবস্থা একরকম, প্রায় আধ খাওয়া। কিভাবে তা ঘটছে কেউ জানে না। কেউ কেউ বলছে কোনো অশরীরী আত্মা গ্রামে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ বলছে এটা জঙ্গলের বন্য জানোয়ারের কাজ। সে রাতে প্রবল বৃষ্টির মধ্যে হরানাথ চক্রবর্তী পূজার শেষ প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রামের সবচেয়ে পুরনো মন্দিরটি বনে আচ্ছন্ন, সেখানে পৌঁছাতে হলে গভীর জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু পুরোহিতের মনের মধ্যে সন্দেহ ছিল, এই মন্দিরের ভেতরেই লুকিয়ে আছে কোনো এক অতি প্রাকৃত শক্তি, যা সব দুর্যোগের কারণ। বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে কয়েকজন গ্রামবাসী তার সঙ্গে গেল। মন্দিরের ভেতরে ঢুকে দেখা গেল মাটির পিঁড়িতে আগুন জ্বলছে, ধোঁয়া চারদিকে ঘনিয়ে উঠছে। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করল, আর হঠাৎ চারপাশে একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল, যেন মন্দিরের দেওয়ালগুলো ফাটছে, আর কোথাও কোনো কিছু লুকিয়ে আছে যা মুক্তির অপেক্ষায়। মন্ত্রের ধ্বনি থেমে যাওয়ার পর গ্রামবাসীরা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। মন্দিরের মূল মূর্তিটি ভেঙে পড়েছে, আর তার নিচে ছিল এক অদ্ভুত লাশ। আধ খাওয়া সেই মৃতদেহটি গ্রামের সেই যুবকটির, যে এক সপ্তাহ আগে হারিয়ে গিয়েছিল। হরানাথ বুঝতে পারল, এই মন্দিরটি শুধু দেবতার বাসস্থান নয়, বরং এটি ছিল এক প্রাচীন অভিশপ্ত আত্মার কারাগার। সেই আত্মা ধীরে ধীরে গ্রামটিকে গ্রাস করতে চেয়েছিল। পুরোহিত সবাইকে মন্দির থেকে বের করে দেয়, কিন্তু বৃষ্টির গর্জনে এবং বাতাসের ঝাপটায় সে একা সেই অভিশাপের মুখোমুখি দাঁড়ায়। বাইরে গ্রামবাসীরা অপেক্ষা করতে থাকে। মন্দির থেকে বেরিয়ে আসা বিদ্যুৎ চমকের আলোয় তারা শুধু এক ঝলক দেখতে পায় পুরোহিতের ছায়া। তারপর আর কিছুই শোনা যায় না, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর হাওয়ার হাহাকার। পরদিন সকালে গ্রামবাসীরা মন্দিরে প্রবেশ করে, কিন্তু তারা সেখানে আর হরানাথ চক্রবর্তীকে খুঁজে পায় না। শুধু পড়ে আছে আধখাওয়া মডার দেহাবশেষ। আর মন্দিরের ভেঙে যাওয়া পাথরের নিচে এক খোদাই করা শিলালিপি, যারা মৃতদের বিরক্ত করবে তারাই হবে তাদের শিকার। গ্রামের লোকেরা বুঝতে পারল, অভিশাপের শেষ হয়নি, এটা কেবল শুরু। পরদিন সকালে গ্রামের বাতাস ভারী ছিল। শোকের গন্ধ ছড়িয়ে পড়েছিল প্রতিটি কোণে। মন্দিরের ঘটনার পর থেকে গ্রামের লোকজনের মনে আতঙ্ক আরও বাড়তে থাকে। কেউ আর সহজভাবে বাড়ির বাইরে পা ফেলতে সাহস করে না। হরানাথ চক্রবর্তীর নিখোঁজ হওয়া এবং সেই আধখাওয়া মৃতদেহের রহস্য ঘনীভূত হতে থাকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, পুরোহিতের যাওয়ার পর থেকেই গ্রামের কয়েকজন লোক হঠাৎ অদৃশ্য হতে শুরু করে।
তাদের ঘর থেকে নিখোঁজ হওয়া যেন রাতের অন্ধকারে ডুবে যেত। গ্রামবাসীরা একজোট হয়ে সিদ্ধান্ত নিল, আর অপেক্ষা করা সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নিল গ্রামের পুরানো পাণ্ডুলিপি ও বংশানুক্রমিক গ্রন্থগুলো খুলে দেখার, যেখানে বহু পুরানো অভিশাপের গল্প লেখা আছে। সেই গ্রন্থে তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কার করল। গ্রামের এই মন্দিরটি একসময় ছিল এক কালো তান্ত্রিকের উপাসনাস্থল। তার মৃত্যুর পর তার আত্মা এই মন্দিরেই আবদ্ধ হয়েছিল, কিন্তু তার রক্তপিপাসা থামেনি। সেই কালো তান্ত্রিকের অভিশাপ ছিল, যে সময়ে গ্রামে কোনো পবিত্র কার্য সম্পন্ন করা হবে, সেই সময়েই সে মুক্তি পাবে এবং গ্রামবাসীদের শিকার করতে শুরু করবে। গ্রামের প্রধান কর্তা রাজেন্দ্র মহন্ত কিছু লোক নিয়ে পরামর্শ করলেন। তাদের একজন বয়স্ক ব্যক্তি রতন দাস বলেন যে গ্রামে একটা শেষ উপায় আছে, অগ্নিবলি। এটি একটি প্রাচীন আচার যেখানে একজন জীবন্ত মানুষকে আগুনে উৎসর্গ করতে হয় এবং সেই উৎসর্গে সেই আত্মা শান্ত হয়। কিন্তু সেই বলির জন্য নির্দিষ্ট ব্যক্তি লাগবে, যে হবে পবিত্র এবং নির্ভীক। কিন্তু সমস্যার বিষয় হল, এমন একজন মানুষকে কোথায় পাওয়া যাবে? গ্রামের প্রতিটি লোক তখনই আতঙ্কে ভুগছে। কেউ আর আত্মত্যাগে রাজি নয়। এমন সময় গ্রামের এক যুবতী চন্দ্রা এগিয়ে আসে। সে ছিল গ্রামের অন্যতম সাহসী মেয়ে, যাকে হরানাথ পুরোহিত একদিন বলেছিলেন তার মধ্যে বিশেষ কিছু আছে, যা তাকে সব সময় অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। চন্দ্রা বলি হতে প্রস্তুত হয়। গ্রামের সবাই চুপ হয়ে যায়। এই বৃষ্টির রাত আবারও কালো মেঘের ছায়ায় ঢেকে যায়। সবাই মন্দিরের সামনে জড়ো হয় আর এক ভয়ঙ্কর মুহূর্তের জন্য অপেক্ষা করে। চন্দ্রা আগুনের চুল্লির সামনে দাঁড়ায়। তার চোখে ভয় নেই, বরং আছে এক অদ্ভুত শান্তি। মন্ত্রপাঠ শুরু হয়, আগুন জ্বলে ওঠে, আরও প্রজ্বলিত হয়। চন্দ্রা ধীরে ধীরে আগুনের দিকে এগোতে থাকে। হঠাৎ এক প্রবল ঝড় ওঠে। বিদ্যুৎ চমকে মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়, আর তার মাঝেই এক গা শিউরে ওঠা দৃশ্য, মন্দিরের ধ্বংসাবশেষ থেকে কালো ছায়া উঠে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে চন্দ্রার কণ্ঠ থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত মন্ত্র। আগুনের শিখা কালো ছায়াকে ঘিরে ধরে, আর সেই ছায়া ছটফট করতে থাকে। চন্দ্রার আত্মত্যাগ না হলেও সেই মন্ত্র এবং আগুনের শিখায় কালো আত্মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ঝড় থেমে যায়, আর সঙ্গে সঙ্গে সেই অশুভ শক্তিও। চন্দ্রা বেঁচে যায়, কিন্তু তার মুখে এক শীতল হিমশীতল হাসি। সে জানত এই যাত্রা শেষ হলেও এই যুদ্ধের মূল পর্ব এখনো বাকি। চন্দ্রার বেঁচে যাওয়া গ্রামের লোকজনের জন্য ছিল এক অভাবনীয় ঘটনা। কিন্তু তার শীতল হাসি এবং চোখের গভীরে লুকানো এক অজানা রহস্য গ্রামবাসীদের মনে সন্দেহ জাগায়। কিছু মানুষ তার বেঁচে ফেরাকে আশীর্বাদ মনে করে, আর কিছু মানুষ একে অশুভ শক্তির নতুন খেলা বলে ধরে নেয়। গ্রামের বাতাসে আরও গাঢ় হয়ে ওঠে শঙ্কা। তবে চন্দ্রা কথা বলে না, শুধু তার নীরবতা আর ওই দৃষ্টি গ্রামে ছড়িয়ে দেয় আরও ভয়। কিছুদিন পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বৃষ্টির রাতগুলো যেন আরও বেশি অন্ধকার হয়ে ওঠে, আর সেসব রাতের ভেতর থেকে ভেসে আসে মানুষের কণ্ঠস্বর, যারা অনেক আগেই মারা গিয়েছে। ঘরের বাইরে কেউ আর রাত কাটাতে সাহস পায় না। মন্দিরের কাছাকাছি গেলে শরীর জুড়ে শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। এক রাতে গ্রামের প্রান্তে বসবাসকারী এক বৃদ্ধা মালতী দেবী চন্দ্রার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে তার বাড়ি থেকে আলো দেখতে পান। তার কৌতূহল হয়, এত রাতে চন্দ্রা কি করছে। তিনি কাঁপতে কাঁপতে জানালার কাছে যান, আর সেখানে যা দেখেন তা তাকে স্তব্ধ করে দেয়। চন্দ্রা মাটিতে বসে আছে, তার চারপাশে মোমের আলো। কিন্তু তার সামনে যে চিত্রটি ছিল তা সাধারণ নয়। মাটিতে এক বিশাল ত্রিভুজ আঁকা ছিল, যার কেন্দ্রস্থলে এক মৃতদেহ পড়ে আছে। সেই মৃতদেহটি ছিল কয়েকদিন আগে নিখোঁজ হওয়া একজন গ্রামবাসীর। চন্দ্রা তার সামনে মন্ত্র পড়ছিল,
এবং মৃতদেহটি ধীরে ধীরে নড়তে শুরু করেছিল। মালতী দেবী চিৎকার করতে গিয়েও কিছু বলতে পারলেন না। তিনি দ্রুত পালিয়ে আসেন এবং গ্রামের প্রধানকে জানান। গ্রামবাসীরা সমবেত হয়, কিন্তু কেউ চন্দ্রার সামনে যেতে সাহস করে না। সবাই জানে সে এখন আর সেই সাধারণ মেয়ে নয়, তার ভেতরে অন্য কিছু আছে, এক অজানা অশুভ শক্তি। পরের দিন সকালে চন্দ্রাকে মুখোমুখি হতে গ্রামের প্রবীণ সদস্যরা যায়। চন্দ্রা তাদের সামনে আসে, কিন্তু তার মুখে কোনো অপরাধবোধ নেই। সে বরং বলে, আমি যা করছি তা এই গ্রামের জন্যই। আমরা দীর্ঘদিন ধরে এই অভিশপ্ত শক্তির অধীনে রয়েছি, কিন্তু এখন আমি এর নিয়ন্ত্রণ হাতে নিয়েছি। আমাকে থামানো যাবে না। গ্রামের লোকেরা বুঝতে পারে চন্দ্রা এখন সেই কালো তান্ত্রিকের আত্মার উত্তরসূরি হয়ে গেছে। মন্দিরের অভিশাপ শেষ হয়নি, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে চন্দ্রার মাধ্যমে। এবার সেই শক্তির হাতে পুরো গ্রামই ধ্বংসের মুখে দাঁড়িয়ে। অবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় চন্দ্রাকে থামাতে হবে। তারা আবারও মন্দিরে যায়, কিন্তু এবার তাদের নেতা হিসেবে কেউ নেই। হরানাথ চক্রবর্তীর মতো কোনো পুরোহিত নেই। কিন্তু তারা জানত একটাই উপায় আছে, মন্দির ধ্বংস করে চন্দ্রার শক্তির উৎস নষ্ট করতে হবে। তারা মন্দিরে পৌঁছায় এবং আগুন জ্বালায়, মন্দিরের কাঠামো ধ্বংস করতে শুরু করে। চন্দ্রা সেটা টের পায়, আর তার ভেতরের অশুভ শক্তি আরও বেপরোয়া হয়ে ওঠে। সে গ্রামের মাঝখানে এসে দাঁড়ায়, তার চারপাশে বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকে, আর তার চিৎকার আকাশ ফাটিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্দিরের চূড়া ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে চন্দ্রার শক্তি নিস্তেজ হয়ে যায়, আর তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসীরা চন্দ্রাকে ঘিরে ধরে, তার শরীর নিথর হয়ে যায়, কিন্তু তার মুখে শেষমেশ সেই একই শীতল হাসি লেগে থাকে। চন্দ্রার মৃত্যুতে গ্রামের মানুষ ভাবতে শুরু করে অভিশাপ হয়তো শেষ হয়েছে। কিন্তু রাত গভীর হলে বাতাসে আবারও সেই পুরনো কান্নার শব্দ ফিরে আসে। তারা বুঝতে পারে এই গ্রামটাকে কোনোদিন মুক্ত করা যাবে না। অভিশাপ কেবল ক্ষণিকের জন্য থেমেছে, আবার ফিরে আসার অপেক্ষায়। চন্দ্রার মৃত্যু এবং মন্দির ধ্বংসের পর গ্রামে কিছুদিনের জন্য অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে। মানুষজন শান্তির আভাস পেতে শুরু করে, যদিও বাতাসে এক অদৃশ্য ভয়ের ঘ্রাণ এখনো লেগে আছে। কিন্তু সময়ের সাথে সাথে সেই ভয়ও ধীরে ধীরে মানুষের জীবনে ফিকে হতে থাকে। সবাই চন্দ্রার কথা ভুলে যেতে চেষ্টা করে, যদিও তার মৃত্যুর সময়কার সেই শীতল হাসি তাদের মনের গভীরে গেঁথে থাকে। কয়েক মাস পর বর্ষার শুরুতেই গ্রামের এক প্রান্তে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে একটা ছোট বাচ্চা নিখোঁজ হয়, আর তার দেহ পাওয়া যায় গ্রামের জঙ্গলের ধারে, আধ খাওয়া অবস্থায়। এরপর গ্রামের এক বৃদ্ধ অদৃশ্য হয়ে যান, আর তার লাশও একইভাবে পাওয়া যায়। এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গ্রামের মাটিতে যেন নতুন করে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ে, যা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। গ্রামের প্রধান রাজেন্দ্র মহন্ত এবং বাকি প্রবীণরা এক জরুরি বৈঠক ডাকে। তারা বুঝতে পারে চন্দ্রার মৃত্যু গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতে পারেনি, বরং সেই অভিশাপ গ্রামে নতুন করে ছড়িয়ে পড়ছে। গ্রামের কয়েকজন লোক বলে চন্দ্রার আত্মা এখনো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা বলে রাত গভীর হলে গ্রামের জঙ্গলের ভেতর থেকে চন্দ্রার মন্ত্রপাঠের আওয়াজ শোনা যায়, যেমনটা সে মন্দিরে করত। একদিন রাতে গ্রামের যুবক রুদ্র এবং তার কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখবে। তারা সবাই মশাল জ্বালিয়ে অস্ত্র হাতে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। রাতের অন্ধকারে মাটিতে পা ফেললে যেন সেই পুরনো দিনের শীতল অনুভূতি আবারও ফিরে আসে। চারপাশের পাখির ডাক, হাওয়ার সাঁই সাঁই আওয়াজ, আর মাঝে মাঝে গাছের পাতা ভাঙার শব্দ, সবকিছুই তাদেরকে আরো ভয় ধরিয়ে দেয়। জঙ্গলের আরো গভীরে গিয়ে তারা একটি পুরনো ঝোপের ভেতর থেকে মাটির নিচে চাপা পড়া এক পুরনো দরজা আবিষ্কার করে।
দরজাটা এতদিন গ্রামের কেউ দেখেনি, কিন্তু এতে বেশ জোর করে কিছুটা সময় ধরে খোঁড়াখুঁড়ি করলে দেখা যায় এটি মন্দিরের মতো দেখতে। তারা দরজাটা খুলে ভেতরে ঢোকে, আর সেখানে যা দেখে তা তাদের কল্পনার বাইরে। মাটির নিচে বিশাল এক গুপ্ত ঘর, যার মাঝখানে একটা কালো পাথরের বেদি। বেদির ওপরে ছিল একটি ছোট মূর্তি, যা ছিল কালো তান্ত্রিকের প্রতীক। চারপাশে বিভিন্ন অদ্ভুত প্রতীক এবং অন্ধকার শক্তির আঁকা চিহ্ন, যেন সেই অভিশাপ এখান থেকেই শুরু হয়েছে। রুদ্র অনুভব করে এই গুপ্তঘরটি সেই প্রাচীন তান্ত্রিকের আসল উপাসনালয়, আর এখান থেকেই সে চন্দ্রার দেহের মাধ্যমে তার অশুভ শক্তি জাগিয়ে তুলেছিল। এই মূর্তিটিই ছিল সেই শক্তির মূল কেন্দ্র। রুদ্র ও তার বন্ধুরা বুঝতে পারে মূর্তিটা ধ্বংস না করা পর্যন্ত গ্রামকে এই অভিশাপ থেকে রক্ষা করা যাবে না। তারা মূর্তিটা ভাঙার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎই তাদের চারপাশে শীতল বাতাস ঘুরতে শুরু করে। মাটির নিচের সেই অন্ধকার ঘরে হঠাৎ করেই মোমের আলো জ্বলে ওঠে, আর তারা দেখতে পায় চন্দ্রার আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত এক নিষ্ঠুরতা, আর মুখে সেই চিরপরিচিত শীতল হাসি। চন্দ্রা তাদের বলে, তোমরা আমাকে থামাতে পারবে না। আমি কেবল একটি বাহক ছিলাম। এই শক্তি চিরকাল থাকবে, যতদিন পর্যন্ত না কেউ সত্যিকারের আত্মত্যাগ করতে প্রস্তুত হয়। রুদ্র বুঝতে পারে তাদের সামনে এক কঠিন সিদ্ধান্ত আসছে। চন্দ্রাকে থামানোর জন্য গ্রামবাসীদের কাউকে না কাউকে আবার আত্মত্যাগ করতে হবে, যেমনটা আগেও হয়েছিল। চন্দ্রা আর কালো তান্ত্রিকের শক্তির বিনাশ কেবল সেই একমাত্র উপায়ে সম্ভব। গ্রামের জন্য রুদ্র কি সেই বলি হতে প্রস্তুত হবে? রুদ্র এবং তার বন্ধুরা সেই গা শিউরে ওঠা মুহূর্তে চন্দ্রার আত্মার সামনে দাঁড়িয়ে যায়, ভেতরে ভয় তবু তাদের মুখে দৃঢ়তা। চন্দ্রার কথা শুনে তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু বুঝতে পারে যে এই অভিশাপের শেষ করতেই হবে। চন্দ্রার মুখে সেই চিরচেনা শীতল হাসি, আর তার চারপাশে ঘূর্ণায়মান অন্ধকার বাতাস তাদেরকে জানিয়ে দেয় যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। রুদ্র মূর্তির দিকে এগিয়ে যায় এবং তার বন্ধুরা তাকে পিছন থেকে ধরে রাখে, কিন্তু চন্দ্রা তার সামনে দাঁড়িয়ে থাকে, যেন পথ রোধ করে আছে। রুদ্রের মন দোলাচলে পড়ে। সে কি তার নিজের জীবন দিয়ে এই অশুভ শক্তিকে রুখতে পারবে? কিন্তু সে জানত গ্রামকে রক্ষা করতে হলে আত্মত্যাগের বিকল্প নেই। তার বন্ধুরা তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু রুদ্র দৃঢ় সিদ্ধান্ত নেয়। সে বলে, এই গ্রামে আমি জন্মেছি, এখানেই আমি বড় হয়েছি। আমার গ্রামকে বাঁচানোর দায়িত্ব আমার। তারপর রুদ্র এগিয়ে এসে চন্দ্রার চোখের দিকে তাকায়। সেই মুহূর্তে চন্দ্রার অন্ধকার ছায়া ধীরে ধীরে তার চারপাশ থেকে সরে যেতে শুরু করে, যেন সে তার প্রতিদ্বন্দ্বী খুঁজে পেয়েছে। কিন্তু তার মধ্যে থাকা কালো তান্ত্রিকের আত্মা রুদ্রকে সহজে ছাড়বে না। চন্দ্রার কণ্ঠ থেকে এবার কালো তান্ত্রিকের মন্ত্র বেরোতে শুরু করে, যা চারপাশে প্রতিধ্বনি তোলে। রুদ্র আরও দৃঢ়ভাবে মূর্তির দিকে এগিয়ে যায় এবং এক লাঠি তুলে মূর্তির দিকে আঘাত করতে প্রস্তুতি নেয়। ঠিক তখনই চন্দ্রার আত্মা তার সামনে এসে দাঁড়ায়। তার দৃষ্টিতে এক অদ্ভুত বিষণ্ণতা দেখা যায়। রুদ্রকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায় এবং ফিস ফিস করে বলে, তুমি শেষ করতে পারবে না, এটা এত সহজ নয়। আমি চাইনি এমন হোক, কিন্তু আমার নিজের জীবন আর নিয়ন্ত্রণে নেই। রুদ্র তার কথায় কান না দিয়ে মূর্তিতে আঘাত করে। সেই আঘাতের সঙ্গে সঙ্গে যেন পুরো ঘরটা কাঁপতে থাকে। মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যায়। চন্দ্রার চিৎকারে গোটা গুপ্ত ঘর কাঁপতে থাকে, আর তার শরীর ধীরে ধীরে হাওয়ায় মিশে যেতে শুরু করে। কালো তান্ত্রিকের আত্মা রুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু মূর্তির ধ্বংসের সঙ্গে সঙ্গে সেই অশুভ শক্তি নিঃশেষ হয়ে যায়। চন্দ্রার আত্মা শেষমেশ মুক্তি পায়, তার মুখে এক টুকরো শান্তি ফুটে ওঠে। সে রুদ্রের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, তুমি সত্যিই সাহসী, রুদ্র। আজ আমি মুক্ত,
কিন্তু গ্রামকে বাঁচানোর জন্য তোমার আত্মত্যাগের প্রয়োজন ছিল না। এরপর চন্দ্রার আত্মা হাওয়ায় মিলিয়ে যায়, আর গুপ্তঘরের বাতাসে সেই ভয়ের অনুভূতি আস্তে আস্তে দূর হতে শুরু করে। রুদ্র এবং তার বন্ধুরা অবশেষে বাইরে আসে। গ্রামে ফিরে তারা সবাইকে জানায় যে অভিশাপ শেষ হয়েছে। গ্রামবাসীরা তাদের নায়ক হিসেবে বরণ করে নেয়। কিন্তু রুদ্র জানত এই লড়াইতে তার মন ও শরীরের গভীরে দাগ রেখে গেছে। তবে গ্রামটি আবার শান্ত হয়ে যায়, আর কোনো মৃত্যুর ঘটনা ঘটে না। বছরের পর বছর পার হতে থাকে, আর কালীতলা গ্রামের লোকেরা গল্প করে রুদ্র, চন্দ্রা আর সেই কালো তান্ত্রিকের অভিশাপের গল্প। গ্রামটি ধীরে ধীরে পুনরায় জীবন্ত হয়ে ওঠে, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি মাটির গোপনে চিরকালই থেকে যায়, গাছের পাতায়, বাতাসের ভেতরে, যেন প্রাচীন কালের কোনো এক অলিখিত অভিশাপের কথা মনে করিয়ে দেয়। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।